দর্শক আমন্ত্রণ জানাচ্ছি সবাইকে চ্যানেল 24 এর সাপ্তাহিক আয়োজন আইডিএলসি প্রেজেন্টস ইনসাইডে। ইকবাল হাসান আছি আপনাদের সাথে। আজকে আমরা আলোচনা করব মূলত বিদ্যুৎ জ্বালানির সরবরাহ ব্যবস্থাপনা নিয়ে। আপনারা জানেন যে একই সাথে রমজান, সেচ মৌসুম এবং গরমের কাল বা গ্রীষ্ম মৌসুম যেটাই বলি না কেন দুয়ারে চলে এসেছে। এই সময়ে বিদ্যুতের নিরবিচ্ছিন্ন সরবরাহ নিয়ে সরকার এবং বিভিন্ন মহল যারা সংশ্লিষ্ট আছেন তারা সবাই কিছুটা চিন্তিত। একদিকে অর্থের জোগান নিয়ে চিন্তা, প্রাথমিক জ্বালানি আমদানি করার একটা বড় দুশ্চিন্তা রয়েছে। এর বাইরে বিপুল পরিমাণ বকেয়া রয়ে গেছে যারা বিদ্যুৎ সরবরাহ করেন তাদের কাছে। এই বিষয়গুলো আসলে কিভাবে ম্যানেজ করা দরকার এই মুহূর্তে, এবং এই মৌসুমটা কোন পরিকল্পনায় এগুলি অন্তত সাধারণ মানুষের ভোগান্তিটা কম হয়, সেই বিষয়গুলো নিয়ে কিছু পরামর্শ জানব। ডক্টর তামিম, তিনি বিদ্যুৎ এবং জ্বালানি বিশেষজ্ঞ এবং এখন ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি বাংলাদেশের ভাইস চ্যান্সেলর, আমাদের আজকের অতিথি। স্যার স্বাগত জানাচ্ছি, অনেক ধন্যবাদ জানাচ্ছি সময় দেওয়ার জন্য। আমি আমার প্রশ্ন থেকেই আপনার অবজারভেশনটা জানি যে তিনটা বিষয় একই সাথে শুরু হচ্ছে। বিদ্যুতের সর্বোচ্চ চাহিদার মৌসুম যেটাকে আমরা বলি, সরকার এক বছরের ব্যবধানে কতটা স্বস্তিকর অবস্থা থেকে এই মৌসুমটা মোকাবেলার জন্য প্রস্তুত আছে বলে মনে হয়? আমাদের যে বিদ্যুৎ সরবরাহের যে জায়গাগুলো আছে তার অন্যতম প্রধান জায়গাটা হলো জেনারেশন, অর্থাৎ উৎপাদন কেন্দ্র। উৎপাদন কেন্দ্র আমাদের একটা অতিরিক্ত উৎপাদন ক্ষমতা আগে থেকেই ছিল, সুতরাং এই বছরে উৎপাদন করার ক্ষেত্রে কেন্দ্রের কোনো সীমাবদ্ধতা নেই। যেটা আছে সেটা হলো প্রাথমিক জ্বালানি সরবরাহের সীমাবদ্ধতা। প্রাথমিক জ্বালানি যদি সঠিকভাবে সরবরাহ করা যায় তাহলে এই বছরের যে রোজার সামনে যে লোডটা আসছে 16,000 থেকে 17,000 মেগাওয়াট আমরা আশা করছি, সেটা সহজেই মেটানো সম্ভব হবে। প্রশ্নটা যেখানে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে সীমাবদ্ধতা, যেটা হচ্ছে আমাদের প্রাথমিক জ্বালানি সরবরাহ। আমাদের প্রায় 5,000 5,500 মেগাওয়াটের মতো কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আছে, 11,500-এর মতো গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র আছে। সেই গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র যদি পূর্ণ ক্ষমতায় চালাতে হয় সেখানে আমাদের প্রায় 2,000 মিলিয়ন ঘনফুট গ্যাসের দরকার আছে। কিন্তু আমরা যদি মোটামুটি দক্ষ যে প্ল্যানগুলো আছে সেগুলো যদি চালাতে চাই সেখানে 1200 থেকে 1400 মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন, যেখানে এখন আপাতত 800 মিলিয়নের কিছু উপরে সরবরাহ করা হচ্ছে। তো এলএনজি আমদানির মাধ্যমে সরকার যে পরিকল্পনাটা করেছে যে তারা 1200 মিলিয়ন ঘনফুট গ্যাস সরবরাহ করবে এবং কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলো পূর্ণ দামে চালাবে। যদি এই দুটো কাজ করতে পারে, কিছু তেল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালাতে হবে। সব মিলিয়ে আমি মনে করি যে এই রোজায় কিছু লোডশেডিং সহ, সহনীয় পর্যায়ের লোডশেডিং সহ বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব। এখন স্যার এই যে সরবরাহ যদি করতে পারে সরকার, এই প্রশ্নটা আপনি রেখেছেন। আমাদের তো সরবরাহের একটা সক্ষমতার প্রশ্ন দীর্ঘদিন ধরেই আমরা শুনে আসছি বিভিন্ন মহল থেকে। এই সক্ষমতার জায়গা কতটুকু উন্নতি হয়েছে বলে মনে হয়? এই সক্ষমতাটা সম্পূর্ণই হচ্ছে ফিনান্সিয়াল ক্যাপাবিলিটির উপরে, ফাইন্যান্স কতদূর আছে। আমাদের তো বিদেশি মুদ্রা যেটা আছে ডলার, সেটার পরিস্থিতি কিছুটা হলেও উন্নতি হয়েছে। আমরা দেখছি অতিরিক্ত রেমিটেন্স আসছে, রপ্তানিও ভালোই হচ্ছে। অন্তত পত্রিকায় যা দেখছি তাতে দেখা যাচ্ছে যে রপ্তানি বৃদ্ধি পেয়েছে। ওদিক থেকে হয়তো কিছুটা স্বস্তি, এবং বকেয়া যেগুলো আছে সেগুলো হয়তো যদি আংশিকভাবে পরিশোধ করা হয় তাহলে এই সরবরাহ লাইনটা বজায় রাখা যাবে। দেশীয় যে উৎপাদনকারীরা আছে তাদেরকে দেশীয় টাকায় সরবরাহ করতে হবে। আমরা শুনেছি এখন পর্যন্ত বিশেষ করে আইপিপি যারা আছে তাদের যে প্রচুর পরিমাণ বকেয়া টাকা রয়ে গেছে, 16-17 প্রায় $2 বিলিয়ন, মানে $1.5 বিলিয়ন মতো বাকি। বাংলা টাকায় যদি বলি আমি, বাংলাদেশি টাকায় সেটা প্রায় 16-17 হাজার কোটি টাকা, সেটা এখনও কোনো টাকা পরিশোধ করা হয়নি। এখন এইসব কোম্পানিগুলো কিন্তু নিজস্ব টাকা পয়সার মাধ্যমে জ্বালানি সরবরাহ, জ্বালানি আমদানি করে, তেল আমদানি করে তারপরে বিদ্যুৎ সরবরাহ করে। এখন এদের যদি ওয়ার্কিং ক্যাপিটাল না থাকে, ক্যাশ যদি না থাকে, তাহলে তো তাদের পক্ষে এটা খুবই ডিফিকাল্ট হবে। সো এটা দেখার বিষয়। আমি জানি না, ইতিমধ্যে আমরা বিপার যে প্রেসিডেন্ট তার কাছে শুনেছি যে যদি সরকার তাদেরকে কিছুটা হলেও টাকা পয়সা না দেয় তাহলে এই সিজনে তাদের পক্ষে বিদ্যুৎ সরবরাহ করাটা কঠিন হয়ে যাবে। স্যার, এর আগের মৌসুমগুলোতে আমরা দেখেছি যে মাঝপথে কেন্দ্র বন্ধ করে দিতে হয়েছে কয়লার সংকটে। গ্যাসের নিজস্ব সরবরাহ দিন দিন তো কমেই আসছে। তো আমদানির উপর স্বাভাবিকভাবে আমাদের চাপটা বাড়বে, এটাই বাস্তবতা।
এই চাপটা বেশি নেওয়ার মতো আমার ইকোনমি সেই স্ট্রেংথটা তৈরি করতে পেরেছে কিনা স্যার? এটা সবসময় আমরা এই আমদানি নির্ভরতার উপরে আমাদের যে অর্থনৈতিক উন্নয়নের সাথে যে ভালনারেবিলিটি, যে ঝুঁকিটা ছিল, সেটা তো আমরা এক্সপোজড হয়েছে। আমরা দেখেছি যে অর্থনীতি ডাউন ট্রেন্ডের কারণে আমরা আসলে আমদানি করতে পারিনি এবং এখনও আমাদের জন্য আমদানি করতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। তো অর্থনীতির উন্নয়নের কোনো লক্ষণ আমরা দেখতে পাচ্ছি না, বরঞ্চ আমরা দেখতে পাচ্ছি শিল্প এবং অন্যান্য জায়গায় কিছুটা হলেও ডাউনসাইজিং হয়েছে। নতুন শিল্প এখন আমরা দেখতে পাচ্ছি, নতুন বিনিয়োগ আমরা দেখতে পাচ্ছি না, নতুন এমপ্লয়মেন্ট আমরা দেখতে পাচ্ছি না। এবং সরকারের যে প্রেডিকশন আছে জিডিপির গ্রোথের, সেখানেও একটা ডাউনসাইজিং করা হয়েছে। আগে যেভাবে বলা হয়েছিল তার চাইতে কম আসছে। এখান থেকে হয়তো ঘুরে দাঁড়ানোর কিছু কিছু লক্ষণ দেখা যাচ্ছে। এই যে ফিনান্সিয়াল ক্যাপাসিটি, এটা নিয়েই তো সবচেয়ে বেশি কথা হচ্ছে। আদানির কাছে আমাদের বিপুল পরিমাণ বকেয়া পড়ে আছে। তারাও সম্প্রতি একটা চিঠি দিয়েছে যে জুনের মধ্যে পরিশোধ না করলে তারা ওখান থেকে বিদ্যুৎ বন্ধ করে দেবে। তার মানে একটা ঝুঁকি আমাদের সেখানে রয়েই গেছে। আইপিপিগুলোও স্ট্রেট বলেছে যদি সরকার টাকা না দেয় তাহলে তার আর বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব না, সেখানেও একটা বড় ক্যাপাসিটি। এই কাজগুলো সরকার এখনও পর্যন্ত করেছে বলে আমরা জানি না, খুব বেশি আগায়নি। আপনার অবজারভেশন কি বলে যে এটা আমাদের সলিউশনের দিকটা কিভাবে যাচ্ছে, কোন দিকে যাচ্ছে? আমার অতীত অভিজ্ঞতা থেকে যদি আমরা দেখি, সরকার কিন্তু সাধারণত দেখা যায় যে শেষ মুহূর্তে একটা পেমেন্ট করে এবং পেমেন্ট করলে জিনিসটাকে জাস্ট মানে বাঁচিয়ে রাখে। তো আদানির পেমেন্ট তো তারা করছে, প্রতি মাসেই কিন্তু আদানির পেমেন্ট হচ্ছে। সুতরাং আদানির সাইড থেকে আমার মনে হয় না এই মুহূর্তে বড় ধরনের কোনো ঝুঁকি আছে। আর দেশীয় যারা উৎপাদন করছেন তারাও আমি আশা করি তাদেরকে কিছু টাকা পয়সা দেওয়া হবে এবং শেষ মুহূর্তে হলেও দেওয়া হবে, এবং দিলে আমার মনে হয় না যে দুটো ঝুঁকির কথা বা আমরা যেই আশঙ্কার কথা আমরা যেগুলো চিন্তা করছি দেখছি সেগুলো বাস্তবে পরিগণিত হবে না। আমরা যেটা স্যার দেখলাম যে প্রায় 3 লাখ টনের মতো এক্সট্রা কয়লা আমদানির একটা পরিকল্পনা সরকারের আছে। এলএনজি জাহাজও বাড়তি রমজান এবং লক্ষ্য করে আনার পরিকল্পনা করা হয়েছে। এই পরিকল্পনা তো আমরা মোটামুটি দেখি যে পরিকল্পনা কাগজ কলমে ভালোই থাকে, বাট আমরা মাঠ পর্যায়ে বাস্তবায়নে গিয়ে ঠেকে যাই। এবারও সেই আশঙ্কাটা আছে কিনা? হতে পারে, এটা তো বলা মানে পরিকল্পনা হয়েছে, নানা কারণে দেখা যায় যে সময় মতো টাকা সরবরাহ করা হয়নি বা সময় মতো জাহাজকে বুকিং দেওয়া হয়নি, নানা কারণে এটা অনেক সময় পরিকল্পনা অনুযায়ী ঠিকমতো কাজ হয় না। বাট যেহেতু অনেক আগে থেকে এবার প্রস্তুতি আছে, আমি আশা করি এবার সেই ধরনের ভুলভ্রান্তি বা সেই ধরনের হোঁচট খেতে হবে না। যেই প্রস্তাবগুলো করা হয়েছে, যেমন বলা হয়েছে যে 25 ডিগ্রির উপরে এয়ার কন্ডিশন নিচে সেট করা যাবে না, এটা আসলে ইমপ্লিমেন্ট করা খুবই কঠিন। এটা আসলে আরও সহজ হতো যদি আমরা নর্মাল যেই এসিগুলো আছে তার বদলে ইনভার্টারযুক্ত এসি যদি আমরা প্রমোট করতাম এবং ধীরে ধীরে যদি আমরা নর্মাল এসি বন্ধ করে দিতাম, তাহলে 20 থেকে 40% বিদ্যুৎ সরবরাহ, বিদ্যুৎ ব্যবহার কমে যেত শুধু এসিতেই। রেফ্রিজারেটরও আমরা সেটা করতে পারি। এগুলোর মূল্য একটু বেশি, নর্মাল এসির চাইতে ইনভার্টারযুক্ত মূল্য বেশি, কিন্তু যেই সাশ্রয়টা হতো সামগ্রিকভাবে আমরা বলছি 4,500 মেগাওয়াট, সেখান থেকে যদি আমি 1,500 মেগাওয়াটও আমি কমিয়ে আনতে পারি আমার চাহিদা, তাহলে কিন্তু এই যে বছরে গিয়ে আমি একটা টেম্পারেচার সেট করে দিব, সেটা না করে এটা একটা দীর্ঘমেয়াদে ইয়েতে গিয়ে আমি যদি সাশ্রয়ের দিকে নজর দিই, তাহলে কিন্তু আমার মনে হয় অন্তত ডিমান্ড সাইড ম্যানেজমেন্টে আমরা আরও বড় ভূমিকা রাখতে পারি। এই যে অন্তর্বর্তী সরকারের 6 মাস পার হয়েছে, এর আগে বিদ্যুৎ জ্বালানি খাত যেভাবে চলতো এবং এই 6 মাসে যেভাবে চলছে, আপনি কি এর মধ্যে কোয়ালিটির কোনো চেঞ্জ দেখতে পাচ্ছেন কিনা? বিদ্যুৎ খাত এমন একটি খাত যেখানে রাতারাতি পরিবর্তন করা সম্ভব না। অর্থাৎ আমাদের যে ক্ষমতা আছে, আমাদের যে পাওয়ার প্ল্যান্টগুলো আছে, সেগুলোই চালাতে হবে। এখন এগুলো অপারেশনাল সাইডে কতটুকু দক্ষতা অতিরিক্ত এসছে কিনা সেই খবরটা আসলে আমার জানা নেই। আমি জানি না ভিতরে কত অপারেশনাল চেঞ্জেস কি এসেছে না এসেছে, কিন্তু আমাদের হাতে যে টুলসগুলো আছে, অর্থাৎ আমার যে ট্রান্সমিশন লাইন, আমার যে ডিস্ট্রিবিউশন সিস্টেম, সেগুলো তো যা ছিল তাই আছে এবং সেখানে রুটিন যেসব পরিবর্তন, কিছু কিছু ট্রান্সফরমারতে পরিবর্তন হচ্ছে, কিছু কিছু লাইনের আপগ্রেডেশন হচ্ছে, যেগুলো চলমান প্রকল্প আছে সেগুলো কাজ চলছে। সুতরাং খুব বেশি ড্রাস্টিক কোনো পরিবর্তন আসার কোনো সুযোগ নেই আসলে।
চাইলেও পারা যাবে না। স্যার এমনি বিশেষ আইনটা বাতিলের কোনো বেনিফিট কি পাওয়া গেল কিনা বা রাতারাতি পাওয়ার আশা অবশ্যই করছেন? বিশেষ আইন বাতিলটা তো অবশ্যই মনে করি দরকার ছিল, কারণ বিশেষ আইনটা দিয়ে আমরা বিশেষ কিছু গোষ্ঠীকে আমরা বিভিন্ন রকমের প্রকল্প দিয়েছি এবং সেখানে রাজনৈতিক এবং অর্থনৈতিক হাতবদল বা ফেভারের বিনিময় এগুলো চলেছে। সুতরাং সেখান থেকে তো আমি অ্যাপারেন্টলি মনে হতে পারে একটা কন্ট্রাক্ট খুব ভালো হয়েছে, কিন্তু সার্বিকভাবে দীর্ঘমেয়াদে যদি আমি চিন্তা করি তাহলে দেখা যাবে যে এগুলো একটাও আসলে দেশের জন্য হয়তো অতটা ভালো হয়নি। কিছু কিছু হতে পারে, দু একটা হতে পারে, কিন্তু এটাতে যে স্বচ্ছতার অভাব, তাই না, প্রক্রিয়াটার মধ্যে তো স্বচ্ছ না। সেখানে ব্যক্তিগত সম্পর্ক বা রাজনৈতিক সম্পর্ক বা টাকা পয়সার লেনদেনের মাধ্যমে যেগুলো হয়, সেখানে স্বাভাবিকভাবে সেই টাকাটা আলটিমেটলি প্রকল্প থেকে উঠিয়ে আনতে হয়, তাই না? সুতরাং এটা কখনোই ভালো হতে পারে না। স্যার সম্প্রতি যেটা আলোচনায় যে শিল্পে গ্যাসের দাম বাড়ানোর, নতুন শিল্পে এটার প্রক্রিয়া এবং আগামী ২৬ তারিখ এটা শুনানির আয়োজন করেছে বিইআরসি। প্রথমত স্যার এটাকে আপনি কিভাবে দেখেন যে ২.৫ গুণ দাম বাড়ানোর প্রক্রিয়া নতুন শিল্পের ক্ষেত্রে? এটা তো আমরা দেখতে পাচ্ছি যেই মূল্যটার কথা বলা হয়েছে, এটা দ্যাট ইজ দ্য ইম্পোর্ট প্যারিটি প্রাইস। তার মানে আমার ইম্পোর্ট করতে যেই কস্ট হয় সেটা, এবং সেখানে আমরা জানি 17% ভ্যাট এবং এসডি এগুলো যুক্ত আছে, ট্যাক্স, ভ্যাট ট্যাক্স, এসডি যুক্ত আছে। তো এগুলো বাদ দিয়ে এই খরচটা আরও কমে আসতে পারে। নিজস্ব সরবরাহ না থাকার কারণে যদি আমদানির উপর নির্ভর করতে হয়, তাহলে সরকার হয়তো ভাবছে যে আমার যেই আমদানি খরচ সেই খরচে আমাকে বিক্রি করতে হবে, কিন্তু বাজারের দিকে তাকাতে হবে। বাজারে যে একটা অসম প্রতিযোগিতার সৃষ্টি হবে, তাতে আমার ধারণা এই 70 টাকায় পার মিটার কিউবে নতুন কোনো গ্রাহক পাওয়া যাবে না। সুতরাং এটা একটা অস্বাভাবিক প্রস্তাব আমি মনে করি। সার্বিকভাবে সব কিছুর দাম বাড়া এক জিনিস, কিন্তু নতুন সংযোগের ক্ষেত্রে দ্বিগুণ দামে নিতে হবে, আর ইন এ ওয়ে এটা না দেওয়ারই, মানে আপনারা গ্যাস কানেকশন নিয়েন না এটাই বলা, আমার কাছে তাই মনে হচ্ছে আর কি। স্যার একটা প্রশ্ন বিইআরসির চেয়ারম্যানকে করা হয়েছিল যে যেহেতু এটা একটা অযৌক্তিক প্রস্তাব সবাই বলছেন, আপনারা কেন খারিজ করে দিলেন না, কেন শুনানির আয়োজন করলেন? তারা সব পক্ষের কথা শুনতে চান। আপনার কি মনে হয় যে এটাকে প্রথম দেখাই খারিজ করে দেওয়ার মতো প্রস্তাব ছিল কিনা? না, আমি কোনো কিছু প্রথম দফায় খারিজ করার পক্ষে নই, কারণ যুক্তিতর্কের মাধ্যমে এটা প্রতিষ্ঠিত হবে এবং সেটা করাই ভালো। যুক্তির মাধ্যমে একটা প্রস্তাবকে খারিজ করাটা আমি মনে করি সঠিক পদ্ধতি। স্যার আপনার পরামর্শ কি, যদি দাম সমন্বয়ের বিষয় আসে, এখন আসলে যেই সিচুয়েশান ইকোনমির, তাতে আসলে কিভাবে সাধারণ মানুষ বা শিল্পায়নের ক্ষেত্রে সিদ্ধান্তগুলো কেমন হওয়া দরকার? জ্বালানি এবং বিদ্যুৎ খাতে ভর্তুকি আমি বিদ্যুৎ গ্যাস মিলিয়েই ধরব। এখন গ্যাসের মূল্য বৃদ্ধি করে গ্যাসে কিন্তু আমাদের যে বর্তমানে, আমি গত ডিসেম্বরের কথা বলছি, সেখানে গড় আমদানি খরচ বা গড় খরচ গ্যাসের ছিল 24 টাকা মিটার কিউব, আর বিক্রি করা হতো 22.5 টাকা মিটার কিউব, অর্থাৎ প্রতি মিটার কিউবে 1.5 টাকা করে লস ছিল। এখন এখানে কিন্তু যখন আন্তর্জাতিক বাজারে মূল্য বেড়ে যায়, অন্যান্য জায়গায় মূল্য বেড়ে যায়, সেখানে কিন্তু ভ্যাট ট্যাক্সগুলোকে কমিয়ে আনা হয়, কমিয়ে এনে একটা অ্যাডজাস্ট করা হয়। তো আমি মনে করি সরকারের এটা উচিত। তবে একই সাথে আবার সরকারের রেভিনিউ, অর্থাৎ টাকা আদায় করা ট্যাক্স ভ্যাটের সাহায্যে, সেটা কিন্তু কমে গেছে। ব্যক্তিগত রেভিনিউ আমরা জানি, ব্যক্তিগত ট্যাক্সের নেট খুবই কম, মাত্র 7% জনগণ আমরা ট্যাক্স দিচ্ছি। তো সেটাকে বাড়ানোর কিন্তু আসলে কোনো চেষ্টা করা হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি সামগ্রিকভাবে বড় যে মানে জেনারেল গুডস যেগুলো আছে সেগুলোর উপরে ভ্যাট যুক্ত করা হচ্ছে, যার পেমেন্ট সবাইকে করতে হচ্ছে। তো সেইটা তো আসলে সঠিক পথ না। তার মানে স্যার জ্বালানির দাম সমন্বয়ের মতো সিদ্ধান্ত এই মুহূর্তে না নেওয়াটাই ভালো। বিষয়টা কি? আমি তাই মনে করি, কারণ আমরা ইতিমধ্যেই যে ইনফ্লেশনের যে চাপ সেটা দেখতে পাচ্ছি, এবং এটা বাড়ানো মানেই হলো ইভেন নতুন সংযোগের ক্ষেত্রেও যদি বাড়ানো হয়, তাহলে নতুন উৎপাদন থেকে সব শুরু করে সব কিছুর দাম বৃদ্ধি পাবে। আর তাছাড়াও মার্কেটে একটা খুব বাজে সিগন্যাল যাবে। এটা আসলে কার্যকরীভাবে কতজন সংযোগ নিচ্ছে না নিচ্ছে তার চাইতেও একটা প্যানিক সৃষ্টি হবে, সেটা একটা বড় ধরনের। এবং কেউ যদি তাদের এটাও বলা হয়েছে যে তার বর্তমানের যে লোড আছে তার উপরে যদি ব্যবহার করে কোনো, সেখানেও তাকে ওই নতুন দাম দিতে হবে। তো এটা আসলে একটা ব্যবসা বান্ধব খুব একটা সিদ্ধান্ত বলে আমি মনে করি না। স্যার এখন তো বিপিসি জ্বালানি তেল বিক্রি করেও বেশ ভালো মুনাফা করছে, যেহেতু জ্বালানির দাম একটা জায়গায় স্টেবল আছে।
এই টাকাটা আপনি সাধারণ মানুষের স্বার্থে কিংবা জ্বালানির দাম কমিয়ে স্বস্তির একটা জায়গায় নিয়ে আসার পক্ষে কিনা? এক্স্যাক্টলি, যেটা আমি প্রথম থেকে বলছিলাম, একটু আগে বললাম যে ভর্তুকির ব্যাপারটা কিন্তু সামগ্রিক সমন্বয়। অর্থাৎ আমি এক জায়গায় বেশি আর্ন করছি, তেল বিক্রি করে কিন্তু আমাদের সব এখন অনেক বেশি লাভ হচ্ছে, এদিকে বিদ্যুৎ আমি ভর্তুকি দিচ্ছি, গ্যাসেও কিছুটা ভর্তুকি দিচ্ছি, তাহলে এইটাকে ক্রস সাবসিডি করে আমি এদিকে যদি নিয়ে আসি, তাহলে আমি সব কিছু সমন্বয় করে আমার টোটাল ভর্তুকিটাকে আমি কমিয়ে আনতে পারি কিনা। সরকারের ভর্তুকি বিদ্যুৎ খাতে প্রায় 36,000 কোটি টাকার মতো চলে গেছে, তাই না? 11.5 টাকা করে বিদ্যুৎ উৎপাদন খরচ চলে গেছে। সুতরাং সেটাকে কমিয়ে আনতেই হবে। সেটাকে কমিয়ে আনার একটি উপায় হচ্ছে দক্ষতা বৃদ্ধি করা। এমন যে প্ল্যানগুলো আছে সেগুলো সঠিকভাবে, সবচেয়ে দক্ষ প্ল্যান, কম মূল্যে যেগুলো আছে বিদ্যুৎ উৎপাদন, সেগুলিকে প্রায়োরিটাইজ করা। গ্যাসের ক্ষেত্রেও যদি মূল্য সমন্বয় করতে হয়, তাহলে যৌক্তিকভাবে এটা সমন্বয় করতে হবে। সেই সমন্বয় করে, আর তেলের তো আছে, তেলের দাম তো কমানো যাচ্ছে না, যদিও ইতিমধ্যে বলা হয়েছে যে পার লিটারে 15 টাকা পর্যন্ত কমানো যেতে পারে। তার মানে 15 টাকা অতিরিক্ত ভ্যাট ট্যাক্সের উপরে আরও 15 টাকা প্রতি লিটারে তারা প্রফিট করছে, তাহলে সেটা একটা সাবস্টেন্সিয়াল অ্যামাউন্ট। এখন এক খাত থেকে আর এক খাতে যে নেওয়া যাবে না তা না। আমরা দেখেছি আগে এলএনজি আমদানির জন্য গ্যাস ডেভেলপমেন্ট ফান্ডে যে টাকা, সেটা নিয়ে এলএনজি আমদানি করতে ব্যবহার করা হয়েছে, তাহলে তেলের টাকাটা আমরা কেন গ্যাস বা বিদ্যুতের ভর্তুকিতে দেবো না? স্যার, অনেক ধন্যবাদ। আমরা আজকের আলোচনাটা এখানেই শেষ করছি। দর্শকের সাথে শেষ করছি আজকের মতো ইনসাইট। ভালো থাকবেন সবাই।